ডক্টর ইউনূস বা এই যে যারা ছাত্র উপদেষ্টা বা এরা যারা রয়েছে এদের কিন্তু এই যে তাদের যে অ্যাম্বিশনটা, এই অ্যাম্বিশন বাস্তবায়নের ক্ষেত্রে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। তারা ভাবছে যে তারা যেভাবে তাদের পাওয়ারটা এক্সারসাইজ করতে পারছে, হান্নান মাসুদের কথাই যদি আমি বলি যে তিনি কোন উপদেষ্টা নন, কিছু নন কিন্তু ছাত্র সমন্বয়ক বা এনসিপির তিনি সাথে সংশ্লিষ্ট। এটা দিয়ে তিনি যেকোনো সচিবালয়ে ঢুকে পড়তে পারেন, যেকোনো সরকারি জায়গায় গিয়ে তিনি কাজ বাগিয়ে আনতে পারেন। তো এই যে একটা পাওয়ার তারা এক্সারসাইজ করতে পারছে, তারা জানে যে যদি এই সরকারটি না থাকে বা যদি দ্রুত একটা নির্বাচন হয়ে যায়, তাহলে কিন্তু এই পাওয়ারটা তারা এক্সারসাইজ করার সুযোগ পাবে না। তো এখন ক্ষমতা তো সকলেই ভালোবাসে যে ক্ষমতাটাকে এনজয় করছে তারা। তো সেজন্য তারা চাচ্ছে যে এই ক্ষমতাটা আরো প্রলং করতে। তো সেক্ষেত্রে বাদ সেধেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এবং এ কারণেই কিন্তু দেখেন জেনারেল ওয়াকারুজ্জামানকে চিহ্নিত করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে, তাকে মেলাইন করা হচ্ছে এবং এই উদ্দেশ্য একটাই যে উনাকে সরিয়ে দিয়ে যদি এখানে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে বসানো যায়, তাহলে তারা কিন্তু এই ধান্দাটা মানে যে দোকান তারা চালু করেছে, এই দোকানটা তারা আরো কন্টিনিউ করতে পারবে হয়তো আরো ৫ বছরের জন্য বা আরো দীর্ঘ সময়ের জন্য। তো এখানে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেনাবাহিনীর একজন মানুষ। সাধারণত সেনাবাহিনীর যারা তাদেরকে আমরা কি চিনি যে তারা ক্ষমতা টেক ওভার করে। এই মানুষটি ৫ই আগস্টের সুযোগ থাকার পরেও ক্ষমতা টেক ওভার করেনি। এখন তিনি সেনাবাহিনীর একজন মানুষ হয়ে তিনি আবার গণতন্ত্রের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন, যেটা একটা সম্পূর্ণ বৈপরীত্য। তো এই বৈপরীত্যের সাথে কিন্তু এরা আসলে অ্যাডজাস্ট করতে পারছে না এবং এ কারণেই কিন্তু তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে ওয়াকারুজ্জামান। এজন্য ওয়াকারুজ্জামান সবকিছুর জন্য দায়ী তাদের কাছে। এবং এ কারণেই তাদের পরিচিত ইউটিউবারদেরকে দিয়ে তারা তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে। তো এখন আজকে এই ওয়াকারুজ্জামান সম্পর্কে ৩য় মাত্রার জিল্লুর রহমান তিনি কিছু সিগনিফিক্যান্ট কথা বলেছেন। একটু আমরা বক্তব্যটা দেখে নিই তারপর আলোচনায় ফিরে আসছি। আমি আমি একটা কথা পরিষ্কার করে বলি। আমার ধারণা জেনারেল ওয়াকার যতক্ষণ আছেন নির্বাচনের সম্ভাবনা ততক্ষণ থাকবে। জেনারেল ওয়াকারকে সরিয়ে দিলে বাংলাদেশের নির্বাচন অনেক অনেক দিন নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। আমি জেনারেল ওয়াকারের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। একদিনই তাকে একটা অনুষ্ঠানে দেখা হচ্ছে, দ্যাটস ইট, ডিটেল কথাও হয়নি। কিন্তু আমি তাকে লক্ষ্য করছি সেই শেখ হাসিনার আমল থেকে এবং আমি তার কথাবার্তা এবং তার সম্পর্কে আমি নানা জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করে বুঝেছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অভ্যুত্থান করতে চান না, অভ্যুত্থান করবেন না, ক্ষমতা দখল করতে চান না। চাইলে তখনও পারতেন, সেদিন কেউ কিছু বলতো না। অগাস্টের ৫ তারিখে, ৬ তারিখে, ৭ তারিখে কেউ কিছু বলতো না। তো এখন আপনি দেখেন যে এই কথা বলার কারণে জিল্লুর রহমানকে বলা হবে কচু খেতি। এটা প্রচার করার কারণে আমাকে বলা হবে কচু খেতি। আপনাকে বলা হবে কচু খেতি। আপনি কি বলবেন এই ওয়াকারুজ্জামানকে নিয়ে? কচু ক্ষেত কি আমি জানি না। জিল্লুর রহমান সাহেবের সাথে তো ওয়াকার সাহেবের দেখা হইছে একবার। আমার সাথে জীবনে কোনদিন দেখা হয়নি, কথাও হয়নি। আপনার জি। সাথে নিশ্চয়ই ২ ১ বার দেখা হইছে, কথা হইছে। আজকের শোর মাধ্যমে যদি উনি দেখে থাকেন ওনাকে আমার স্যালুট এবং ওনাকে আমার সালাম আমি জানিয়ে রাখলাম। আমার সাথে কোনদিন দেখা হয়নি, কথাও হয়নি। আমি প্রয়োজনও বোধ করি না। কেননা আমার তো কচুক্ষেতি হওয়ার দরকার না। এখন কচুক্ষেতি এইটা এটা ওকে ফাইন। আমাকে তো কচুক্ষেতি কেন? আমাকে অনেকেই রদ দালাল, ইস্কনের দালাল কত কিছু বলে। তাই না? এইগুলোকে গায়ে মাখলে তো আর আমি কথা বলতে পারতাম না। আজকে কেউ বলতেছে যে আজকের পরিস্থিতির জন্য আপনি দায়ী। আপনি এই বিভাজন করেছেন। তো আমি বলছি আমি যদি এত প্রভাবশালী হই আমারে স্যার ডাকবা এখন থেকে। এগুলো এনজয় করা ছাড়া আর উপায় নাই। মূল কথা কি দেখুন, একটা গোষ্ঠী আছে তারা পয়সা কড়ি এবং টাকা ছাড়া এবং রাজনৈতিক দলের দালালি ছাড়া কোন কিছু ভাবতে চান না, হ্যাঁ? আ তো যখন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি আপনারা তো পরে শুরু করেছেন। আমি তো এই লাইনের সবার পায়োনিয়ার। এ বিষয়ে তো আপনার বলতে সন্দেহ নাই, তাই না? আজকে জি, যারা জি। মাঠে আছে কেউই তো আমার আগে শুরু করে নাই, তাই না? আমি না। শুরু করেছি সবার আগে। তো আমি শেখ হাসিনার আমলে কত বেশি গালাগালির শিকার হয়েছি। আমি বিএনপির টাকা খাই, আমি জামাতের টাকা খাই। আওয়ামী লীগের প্রেস সেক্রেটারি ছিল ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন। স্পষ্ট ওপেনলি নিউ ইয়র্কে দাঁড়ায় বলছে আমি তারেক রহমানের টাকা খাই এবং আমি টাকা হ্যান্ডেল করি। অথচ তারেক রহমানের সাথে আমার কোনদিন সে সময় কথাও হয়নি। মানে যোগাযোগ তো দূরে থাক। তো এখন কথা হচ্ছে যে এইসব অপবাদ নতুন কিছু না। এটা পুরাতন। আপনাকে দেখতে হবে যে আপনার মাথায় এর উপরে দেশ আছে কিনা। সেইটা আপনাকে ডিফাইন করবে সব রকম এই যে অপবাদ এবং সব রকম প্রচেষ্টা থেকে। দেশ মানে আমি কি বলতে চাচ্ছি? দেশটা হলো আপনাকে তো একটা গোল থাকতে হবে। আপনি যদি মাঠে ফুটবল খেলেন আর রাস্তায় গাড়ি চালান, আপনার যদি ডেস্টিনেশন না থাকে, তাহলে তো আপনি ইউ আর লস্ট। আপনি যদি মাঠে আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, আপনার যদি একটা গন্তব্য না থাকে, তাহলে ইউ আর লস্ট। আপনার কোন গন্তব্য নাই।
আপনি ফুটবল খেলেন, আপনার যদি গন্তব্য না থাকে যে আপনি গোল করবেন, গোল পোস্টে আপনি বল নিয়ে যাবেন, তাহলে ইউ আর নোবডি, ইউ আর নট এ প্লেয়ার, ইউ আর লস্ট। তোমার খেলার কোনো মূল্য নাই। আমি শেখ হাসিনাকে ১৭টা বছর ব্যাশিং করে তাকে পদত্যাগ করানোর জন্য অন্য আরো সবার মধ্যেও আমরা কয়েকজনের মধ্যে অন্য আরো সবাই জুলাইয়ের ছাত্র জনতা সবাইকে ইন্সপায়ার করার এটার কাজ কি? এটা তো গোল তো আছে আমার, রাইট? আমার তো গোল না থাকলে আমি কাজ করতে পারব না। এখন সেই গোলে আমার শেখ হাসিনার পতন হয়েছে। পতন হওয়ার পর আমার গোলটা কি? আমার গোল হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রটা যেন রাষ্ট্র হিসেবে টিকে থাকে। বাংলাদেশ রাষ্ট্রের পলিটিক্যাল স্ট্যাবিলিটি যেন ঠিক থাকে। তো এখন বাংলাদেশে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ শেষ। ধরেন আওয়ামী লীগ ফিরবে না আগামী ১৫-২০ বছরে। তো এই মুহূর্তে আমার রাষ্ট্র টিকে থাকার জন্য আমার দরকার এই রাষ্ট্রের হাল এমন একটা জায়গা আসবে যাদের পলিটিক্যাল লেজিটিমেসি আছে এবং যারা ক্যাপাবল। আমি আনক্যাপাবল কারোর হাতে তো ধরুন আমার ছাত্রদের দল এনসিপির প্রতি আমার দুর্বলতা আছে। বাট এনসিপি নিজেও বিশ্বাস করে কিনা যে না এই রাষ্ট্র চালানোর মতো ক্যাপাসিটি তাদের আছে। ধরুন একটা দল লোকজন মনে করছে জামাত ইসলামের ক্যাপাসিটি আছে। এই রাষ্ট্র তারা চালানোর জন্য তাদের আমি মানলাম তাদের ক্যাপাসিটি আছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। কিন্তু যারা এই দেশ সৃষ্টি লগ্নে এই রাষ্ট্র সৃষ্টির বিরোধিতা করেছে, যাদের হাতে আমার জাতীয় সঙ্গীত নিরাপদ না, যাদের হাতে আমার মুক্তিযুদ্ধ নিরাপদ না, তাদের হাতে আমি এই রাষ্ট্র ক্ষমতা দেব কিনা? সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা না। আরেকটা হলো যে বাংলাদেশে যদি একটা ধর্মীয় উগ্রপন্থার সরকার ক্ষমতায় আছে, এটা যদি বহির্বিশ্বে এস্টাবলিশড হয়, এর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে হবে? সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবে আওয়ামী লীগ। কারণ ভারত এইটাকে এস্টাবলিশ করবে যে বাংলাদেশের জঙ্গিরা ক্ষমতায়। বাংলাদেশে যখন জঙ্গিরা ক্ষমতায়, উগ্র ইসলামিস্টরা ক্ষমতায় এটা ভারত প্রচার করবে, তখন ওয়েস্টের কোনো কাজ নাই যে বাংলাদেশের এই গভর্নমেন্টকে ঠেকিয়ে রাখার। সুতরাং ভারতের হাতে অস্ত্র যায়, আওয়ামী লীগের হাতে অস্ত্র যায়, এমন অস্ত্র আমি কেন তুলে দিব? যে ইসলামিস্ট এবং ধর্মীয় উগ্রপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় আসলে এইটার ক্রেডিট, এইটার পয়েন্ট সবসময় আওয়ামী লীগের পক্ষে যাবে। এটা সবসময় আওয়ামী লীগের পক্ষে যাওয়া মানে নরেন্দ্র মোদীর পক্ষে যাওয়া। দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং। সেই জায়গায় আমার পলিটিক্যাল লেজিটিমেট পার্টি কারা? বিএনপি, মধ্যপন্থার দল। যেখানে একজন নারীও নেতা হইতে পারে, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেতা হইতে পারে, রাজনীতি নেতৃত্ব দিতে পারে। তাদের ইকোনমিক পলিসি আছে। দে হ্যাভ দ্যাট confidence to run the country because they were in power 3 times before. তাদের যোগ্য লিডারশিপ আছে এবং তারা দাবিদার। ১৭টা বছর তারা শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে মজলুম লড়েছে। সুতরাং একটা দাবিদার, লেজিটিমেট, ক্যাপাবল একটা পার্টির হাতে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার রাষ্ট্র বেদখল হয়ে যাবার নানান রকম শঙ্কা, আমার ভয়ভীতি আছে। তো আমি যেটা বলেছি আপনাকে গোল, টার্গেট থাকতে হবে। আমি শেখ হাসিনাকে ফেলে দিলাম মানে আমার টার্গেট পূরণ হয়ে গেল? আমি মাঠে খেলতে নামলাম একটা জার্সি পরে বলে আমার ভালো প্লেয়ার হয়ে গেলাম, আমার টার্গেট পূরণ হলো না? আমাকে গোল বক্সে গোলটা ঢুকাতে হবে। তো আমার গোল কি? আমার গোল বক্স হচ্ছে যারা লেজিটিমেট, যারা ক্যাপাবল, যাদের অভিজ্ঞতা আছে এবং এই রাষ্ট্র টিকে থাকবে যাদের হাতে, ওকে। তারা তো নিজেরাই নিয়ম করেছে যে ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তারা তো ২ বার রাষ্ট্র চালানোর পর ৩য় বার প্রধানমন্ত্রীর পদটা খালি হবে। ঠিক আছে, তখন নতুন যারা আসছে তারাও ক্যাপাসিটি অর্জন করবে, তারা সংসদে থাকবে, তারা রাষ্ট্র পরিচালনা বুঝবে, রাষ্ট্র কিভাবে চলে বুঝবে। তারা ১০ বছর পরে ক্ষমতায় আসুক। অথবা অন্য কোন শক্তি যদি গ্রো করে, অনেকেই বলেন আওয়ামী লীগের রিফাইন্ড অংশ। আমি তো মনে করি শেখ হাসিনা এবং তার পরিবারের লোকজনের ফাঁসি হবে যে অপকর্ম তারা করেছে। তো শেখ হাসিনা জয় তো বাংলাদেশে আওয়ামী লীগের লিডারশিপ নেওয়ার রাস্তা রাখেনি, সে আমেরিকার নেতৃত্ব নিয়ে ফেলেছে। এর বাইরে যদি সৎ এবং তারা মানুষের কাছে ক্ষমা চেয়ে জুলাই সনদে স্বাক্ষর করে কনস্টিটিউশনাল তাদের গঠনতন্ত্র ক্ষমা চেয়ে যদি রিফাইন্ড পরিশুদ্ধ কেউ নেতৃত্বে আসে আওয়ামী মতাদর্শের, আই ডোন্ট সি এনি প্রবলেম। বিকজ যার হাতে গণহত্যার দাগ আছে, রক্তের দাগ আছে, তাকে বাদে অন্য সব মতামত রাজনীতি করার সুযোগ আমাকে আবার একটু রাখতে হবে, নাহলে আমি ফ্যাসিস্ট হয়ে যাব। ৩% মানুষের ভোট জামাত ইসলামের রাজনীতি করার সুযোগ বন্ধ করতে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, সেখানে আমার তো আওয়ামী লীগের ৫ থেকে ১৫% ভোট আমাকে স্বীকার করতে হবে। এই বিশাল সংখ্যক মানুষের রাজনীতি করার সুযোগ আপনি অবারিত না রেখে যদি
পলিটিক্যাল প্রসেস বন্ধ করে দেন, তাহলে এটা বিশৃঙ্খলা হবে। আমি বারবার বলছি, আমি শেখ হাসিনা এবং জয়ের নেতৃত্বের বাইরে কল্পনা করছি। কারণ শেখ হাসিনার ফাঁসি হবে কিংবা তার এটাকে কি বলে সর্বোচ্চ শাস্তি হবে, আর জয় নিজেই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন আমেরিকার নাগরিকত্ব নিয়ে। সুতরাং এর বাইরে যেতে হবে। তো সেরকম একটা জায়গায় যদি ১০ বছর পরে এসে অন্য কেউ কিংবা নতুন ছাত্রদের দল নেয়, ফাইন। আমি তাদেরকে ওয়েলকাম করব। বাট আপাতত আমার দেশকে ঠিক রাখতে হলে আমার গোল কি? গোল পোস্ট কি? গোল পোস্ট হলো সবচেয়ে লেজিটিমেট দাবিদার এবং যারা ক্যাপেবল তাদের হাতে রাষ্ট্র ক্ষমতাটা যেন যায়, সেই লক্ষ্যে আমার কাজ করতে হবে। আমি কাজ করছি। এখন এটা মনে করে লোকজন আমি বিএনপির টাকা খাই, আমি তারেক রহমানের টাকা খাই। তারেক রহমানের টাকা খেলে তো আমি প্রতি মাসে মর্টগেজ কিভাবে দিব এটা নিয়ে টেনশন করা লাগতো না আমার। এনিওয়ে, এই বিতর্কে না যাই। লোকজন মনে করে আমার অনেক টাকা, এই ভাবনাটা আমি জারি রাখতে চাই। এটার মধ্যে অন্যরকম একটা ফিলিংস আছে আরকি। এটা রাখা লাগে, সমস্যা নাই।